ভারত যে ইনক্লুসিভনেস এর কথাটা বলছে, ইনক্লুসিভনেস এর কথার সোজা অর্থ হলো যে কিভাবে আওয়ামী লীগকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া যায় বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ আয়োজন, তাৎক্ষণিক আয়োজন এবং সংক্ষিপ্ত আয়োজনে আমাদের অতিথি আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের সবার প্রিয় জনাব গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি। এবং খুবই প্রসঙ্গক্রমে আজকে গৌতম দাকে নিয়ে এই তাৎক্ষণিক আয়োজনে আমাদের বসা, তার একটি মেইন উদ্দেশ্য এবং কারণ তো অবশ্যই আছে। সেটা হলো যে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির এই বিপুল জয়ের মুখে তিনি টুইট করেছেন নাম্বার ওয়ান। এবং শুধু টুইটই করেননি, তিনি কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন এবং আমাদের সম্ভাব্য হবু প্রধানমন্ত্রী, যা মনে করা হচ্ছে তারেক রহমানের সঙ্গে। আমি গৌতম দা আপনার কাছে জানতে চাই যে এখানে ভারত বাংলাদেশ রিলেশনের সবচেয়ে বড় ইকুয়েশন, এটা আজকে আমি আনন্দবাজার পত্রিকা আপনাদের রিপোর্ট দেখলাম যে ডিপেন্ড করবে বিএনপির সঙ্গে রিলেশনটা আওয়ামী লীগকে বিএনপি কিভাবে ডিল করে তার উপরে। আমরা জানতে চাই আওয়ামী লীগ নিয়ে তারেক রহমান কি কোনো বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদী? জনাব গৌতম লাহিড়ী। না, প্রথম কথা হচ্ছে আমি কোনো সংবাদপত্রের বিশ্লেষণের ভিত্তিতে আমি কোনো গুরুত্ব দিই না। আমি যেটা আমার মতো করে আমি যেটা বুঝি বা জানি সেটাই আমি বলতে পারি। এটা ঘটনা যে আজকে অফিসিয়ালি রেজাল্ট বেরোনোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন। সাধারণত আমরা প্র্যাকটিস যেটা জানি সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পরে সাধারণত হয়, মানে অফিসিয়ালি রেজাল্ট বেরোনো, যেগুলো তো সবই তো বেসরকারি সূত্রে যাওয়া। তারপরেই দেখলাম আধা ঘন্টা বাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীও করেছেন, তারপরে ঢাকার আমেরিকার দূতাবাস করেছে একই বয়ানে, এবং তারপরে শুনলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করবেন তারেক রহমানকে, সেটা সেই ফোনটা হলো, ফোনের বার্তালাপের কথাও তিনি নিজে টুইট করে জানিয়েছেন যে ডিলাইটেড টু স্পিক টু মিস্টার তারেক রহমান, মানে তিনি খুব মানে উচ্ছ্বসিত বাদ করবে, মানে কথা বলবে আর। এবং তার সঙ্গে এটাও শুনছি যে যবেই মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বা নেবেন, তখন ভারত সরকারের থেকে সাধারণত যে হাই কমিশনাররা গিয়ে থাকেন, এবারে কোনো উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি হয়তো ভারত সরকার থেকে দিল্লি থেকে যেতে পারেন মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে। মানে ভারত খুব সহজেই চাইছে যে খুব দ্রুত যাতে তারেক রহমানের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে পুরনো সম্পর্কটাকে আবার নতুন করে ঝালিয়ে নেওয়া এবং নতুন করে তাকে আরো উন্নত করা। সোজা কথায় যেটা আমাদের বলাও হয়েছে যে আমরা চাইছি, যে ভারত সরকার চাইছে যে প্রথমত ইউনূসের বিদায়, সেটা একটা বড় কারণ যে কারণে ভারত মনে করছে ইউনূসের বিদায়, যে কারণে সন্তুষ্ট, এবং খুব দ্রুত সেই কারণে যে সরকারি প্রতিষ্ঠিত হবে সেই সরকারের সঙ্গে সম্পর্কটা, পুরনো সম্পর্কটা ঝালিয়ে নেওয়া, পুরনো সম্পর্কটা আবার পুনর্নবীকরণ করা। এবং আপনি যদি একটা জিনিস দেখেন, যদি প্রধানমন্ত্রীর টুইট থেকে একটা বার্তা কিন্তু আছে, সেই বার্তাটা হচ্ছে এই যে ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ বাংলাদেশ, মানে যেটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছিল, সেই নির্বাচনটা তো ইনক্লুসিভ হয়নি, কিন্তু নির্বাচনের পরে যে পরিস্থিতি, তাতে বাংলাদেশকে যদি কাজ করতে হয় তাহলে সকলকে নিয়ে সমাজ গড়তে হবে, সকলকে নিয়ে চলতে হবে। এই বার্তাটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। সেটা কিভাবে তারা গ্রহণ করেছেন সেটা পরের কথা, তার একটা পাল্টা জবাব পেয়েছি। যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির তিনি ভারতীয় সাংবাদিকদের কাছে বলেছেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং স্বাভাবিক যে ভারত একটা বৃহত্তম প্রতিবেশী, তার সঙ্গে সম্পর্ক আমাদের রাখার প্রয়োজন। কিন্তু তার সঙ্গে তিনি যুক্ত করেছেন যে তারেক রহমান বিশ্বাস করেন সার্কের আদর্শ ভিত্তিক সম্পর্ক। ভারতের কিন্তু সার্ক নিয়ে অ্যালার্জি আছে। ফলে কারণ সার্ক বলতে বোঝায় পাকিস্তান, এবং ভারতের যে কারণে সার্ক এখনো পর্যন্ত কার্যকর বাস্তবায়ন হচ্ছে না। ফলে হুমায়ুন কবিরের কথা যদি তারেক রহমানের কথা হয়, তাহলে কিন্তু বোঝাপড়ার দিক থেকে, যেটা আপাতভাবে বাইরে একটা উচ্ছ্বাসের পরিবেশ লক্ষ্য করছি, সেটা কিন্তু নয়। ভারত যে ইনক্লুসিভনেস এর কথাটা বলছে, ইনক্লুসিভনেস এর কথার সোজা অর্থ হলো যে কিভাবে আওয়ামী লীগকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া যায় বাংলাদেশের রাজনীতিতে।
ধরুন 5 বছরের ধরে নেওয়া যায় যে 5 বছর পরে নির্বাচন, এখন এর মধ্যে নির্বাচন নেই, কিন্তু বাংলাদেশে সবই সম্ভব। আমি নিজেও মনে করেছিলাম যে একটা অন্তর্বর্তী নির্বাচন আবারও হতে পারে। সেটা যদি না হয় 5 বছর পরেই হয়, তাহলে এখন যারা এই মুহূর্তে ভারতের প্রায়োরিটি যেটা, যারা এখন জেলে রয়েছেন, পলাতক আছেন, বাইরে আছেন, তারা কিভাবে নিজ নিজ দেশে ফিরতে পারেন, জামিনে মুক্ত হতে পারেন, কেস তাদের বিরুদ্ধে যা চলছে চলুক, তাতে তারা অপরাধী সাব্যস্ত হলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু যারা সাজা প্রাপ্ত তারা ছাড়া, মানে এই মুহূর্তে প্রথম পর্যায়ে শেখ হাসিনা এবং তার পরিবার ছাড়া অন্যদের ক্ষেত্রে তাদের যদি কোনোভাবে পুনর্বাসন শব্দটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু তাদেরকে পুনরায় সে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার, আজকে যেমন একটা লক্ষণ দেখা গেছে, সেটা আপনিও আমাকে পাঠিয়েছিলেন ভিডিওটা, আমি আগেই পেয়েছিলাম। পঞ্চগড় 1-এ বিএনপির উপস্থিতিতে আওয়ামী লীগের দপ্তর খোলা হয়েছে, তাতে স্থানীয় আওয়ামী লীগরা খুব সন্তুষ্ট, এবং বিভিন্ন জায়গায় এনসিপির ওপরে হামলা হচ্ছে সেটাও দেখেছি, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়তে নাকি হয়েছে শুনলাম। তো সেগুলো খুব দুঃখজনক ঘটনা, যে হামলা অশান্তি হওয়াটা অনুচিত, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে পুনরায় ফিরিয়ে দেওয়া যায়। এবং নিয়ে একটা প্রসঙ্গে একটা কথাই বলি, আমাদের সাবেক পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, হর্ষবর্ধন সিংলা, তিনি আজকে ভারতীয় মিডিয়াদের কাছে একটা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন যে এই নির্বাচন প্রমাণ করছে যে 71-এর মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাসী, তাদের যারা বিরুদ্ধে ছিল পরাজিত তারা হয়েছে। ফলে এই সরকারকে যদি সুস্থির স্থিতিশীল হতে হয়, তাহলে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সমস্ত মানুষকে, সমস্ত সমাজকে ঐক্যবদ্ধ, তিনি কোন রাজনৈতিক দলের নাম করেননি, তিনি বলছেন সমস্ত সবাইকে ঐক্যবদ্ধ করাটাই হবে এই মুহূর্তে আশু প্রয়োজনীয় কাজ। তাতে কিন্তু এই ধরনের যারা উগ্র মৌলপন্থে বিশ্বাসী, মৌলবাদে বিশ্বাসী এবং স্বাধীনতা বিরোধী, তাদের যদি ঠেকিয়ে রাখা যেতে পারে, নইলে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে না, এটা তার প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল। পুনিয়া সাহেব বলুন। জি দাদা, পাশাপাশি আমি জানতে চাই বাংলাদেশের মানুষ, আপনি যেমন অনেকগুলো আলোচনা বলেছেন যে ভারতের চয়েস এবার বাংলাদেশে যা ইলেকশন জামাত এবং বিএনপির মধ্যে অবশ্যই বিএনপি, সেই ক্ষেত্রে কি ভারতের কোনো ভূমিকা আছে, বা বিএনপি ক্ষমতায় আনতে ভারতের কি কোনো ভূমিকা কাজ করেছে কোনো দিক থেকে? আমি এই বিষয়টা একটু আগ্রহী আপনার কাছ থেকে জানার জন্য। দেখুন, এটা সরাসরি বললে এটা অন্যরকম, মানে যারা ভোট দিয়ে বিএনপি এনেছেন, যদিও কিছুক্ষণ আগে আপনি পেয়েছেন কিনা জানি না, কিছুক্ষণ আগে একটা শেখ হাসিনা ভোটের বিশ্লেষণ একটা পাঠিয়েছেন, তাতে তিনি দেখিয়েছেন যে ভোটে কিভাবে কারচুপি হয়েছে। মানে তিনি ঘন্টা প্রতি হিসাব দেখিয়ে বুঝিয়েছেন যে এই ভোটটা মানে অসম্ভব হওয়ার কথা নয়। আমি আরেকটা কিছু দেখলাম, একটা সমীক্ষা, যেখানে হ্যাঁ ভোট দেখানো হয়েছে, বহু ক্ষেত্রে 400% ভোট বেশি পড়েছে, মানে এরকম কিছু কনস্টিটিউয়েন্সি আছে। কালকে তো আপনার সঙ্গে যখন ছিলাম আমি রাত্রিবেলায়, যেখানে ফজলুর রহমান, তিনি তো বলছেন তার ওখানে না জয়ী হয়েছে, হ্যাঁ থার্ড হয়েছে, জি। সার্বিকভাবে দেখানো হচ্ছে হ্যাঁ জয়ী। এটা ফজলুর রহমানকে আরেকবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার মতামত কি। ফলে যে কারচুপির ব্যাপারটা কিন্তু এবার ধীরে ধীরে প্রকাশ্য হচ্ছে। আর সেক্ষেত্রে ধরুন বিএনপির সঙ্গে যোগাযোগ ভারতের নিঃসন্দেহে ছিলই, আগে থেকে ছিল, এবং যেটা লন্ডনেও যোগাযোগ ছিল, ছিল না যে তা নয়। কারণ যেহেতু আওয়ামী লীগ ময়দানে নেই, কতগুলো, যেটা এই শব্দটা ব্যবহার করা হচ্ছে এখন, যেটা প্র্যাগমেটিক, ভারত এখন একটা প্র্যাগমেটিক বা বাস্তববাদী সিদ্ধান্ত নিচ্ছে, সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ ময়দানে নেই, সেক্ষেত্রে বিকল্প হিসেবে পছন্দের ক্ষেত্রে বিএনপি। যদি যদি আপনার দেখা যায় যে আওয়ামী লীগ থাকলে একটা অন্যরকম হতো, যেহেতু নেই, তাহলে ভারতের কাছে বিকল্প কি ছিল? বিকল্প তো জামায়াত নেই। বিএনপি আর জামায়াতের মধ্যে তারেক রহমান বা বিএনপি পছন্দের, এবং দুর্ভাগ্যজনকভাবে খালেদা জিয়ার মৃত্যু হয়ে গেছে, খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক আরো বেশি ভালো ছিল ভারতের, তারেকের সঙ্গে সেটা তৈরি করার চেষ্টা চলছে। মানে আমি এইটা বলবো না যে, যেটা বাংলাদেশের মানুষ বলে থাকেন যে সবসময়, যে শেখ হাসিনাকে ভারতই নিয়ে এসছে, ভারতই তাকে বারবার জিতিয়েছে, আমি এটা বলতে রাজি নই যে তারেক রহমানকে ভারতই জিতিয়েছে। এটা বললে তাহলে বাংলাদেশের ভোটারদের প্রতি অপমান করা হয়। আগেও অপমান করা হয়েছে, আগে বারবার অপমান করা হয়েছে ভোটারদের, এবারও তাহলে আমি যদি তাদের সায় দিই, তাহলে সেটা ভোটারদের অপমান করা হয়।
আমি ভোটারদের অপমান করতে চাই। আমি মনে করি দাদা বাংলাদেশের মানুষ যেটা মনে করেছেন তারা সেইভাবে জিতিয়েছেন। দাদা আমি আরেকটা জিনিসে আগ্রহী, এটা আমাদের বিশ্লেষণ, আমি আপনার কাছে মতামত চাচ্ছি না, আমাদের বিশ্লেষণ হলো বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, এর বাইরেও বুদ্ধিস্ট আছেন, ইভেন আদিবাসী সম্প্রদায়, তারা এবার বিএনপি কে ভোট দিয়েছে। তো এই জায়গাটায় আমাদের দেশে বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছেন, তারা তো ভারতে, তাদের যে অর্গানাইজেশন গুলো আছে তারা ভারতের বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে সম্পৃক্ত। এটা বড় অর্গানাইজেশন, আপনি ইসকন বলেন বা তার পাশাপাশি ছোট ছোট পকেটে বিভক্ত ভারতীয় সেই গ্রুপ যারা আছেন, তারা কি বাংলাদেশে যারা কাজ করেন তাদেরকে উদ্বুদ্ধ করেন? আমরা ফিল্ডে দেখেছি বাংলাদেশের সনাতনী সংগঠনগুলো একেবারে মাঠ পর্যায়ে গিয়ে বিএনপির জন্য কাজ করেছে। কতটা শক্তিশালী? সর্বত্র এটা ঘটেনি। তাহলে আপনার পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকাগুলোতে সব জামায়াত কেন জিতে গেল? সেখানে তো যশোরে তো হিন্দু বেশি সংখ্যায় থাকেন, প্রভাবিত। যশোর, সাতক্ষীরাতে বিএনপি জামায়াতের বরাবরই সংখ্যা বেশি। উত্তর রংপুর এবং উত্তর বাংলা, সেখানে সাফল্য পেয়েছে জামায়াত। ফলে হিন্দুদের ভোটটা কিছুটা, মানে আমি বলবো যে মিশ্রভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, বা অন্য সংখ্যালঘুদের যেটা ভোট তাদের কাছে পছন্দ ছিল জামায়াত নয়। তারা জানে জামায়াত একটা ইসলামিক ধর্মে এবং বিশ্বাসী দল, এবং তারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে হয়তো ততটা গুরুত্ব দেবেন না। সেই কারণে বাধ্য হয়ে বিএনপি আপাতত ভাবে একটা অসাম্প্রদায়িক দল হিসেবে চিহ্নিত, ফলে তাদেরকে তারা বেছে নিয়েছেন। কিন্তু মানে একেবারে নির্দিষ্ট উপায়ে বিএনপি কে জেতাতেই হবে, এটা আমি ভারত সরকারের কিছু কিছু জায়গায় কথা বলে দেখেছি। তারা চাইছিলেন যে বিএনপি, মানে আওয়ামী লীগ নেই যেহেতু, বিএনপি ক্ষমতায় আসুক, অন্তত জামায়াতকে, যাতে জামায়াত যেন আসতে না পারে, সেটার জন্য প্রকারান্তরে যতটুকু চেষ্টা করা হয়েছে। কিন্তু তার বাইরেও কিছু ঘটনা ঘটে গেছে। আমি জানি ভারতের থেকেও, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও, মানে সরাসরি বলা হয়নি কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে সীমান্তবর্তী এলাকায় যে জামায়াতের বিজয়, এটা নিঃসন্দেহে ভবিষ্যতে একটা চিন্তার উদ্বেগ করছে ভারতের জন্য। এই জন্য ভারত আরো বেশি তারেক রহমানকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে না। মানে ব্যাপারটা কি এরকম যে আপনাদের পশ্চিমবঙ্গ ঘেঁষা অঞ্চলগুলোতে জামাত জয়ী হয়েছে, মানে পশ্চিমবঙ্গে যেরকম জামাতের প্রতি একটা সফট কর্নার আছে, এইটা কাজ করেছে কোনো, এরকম বলতে চাচ্ছেন আপনি? না, কাজ করেছে কি, যে অনেকগুলো বিষয় আছে। যেমন প্রথমত আমি শুনেছি যশোরের ক্ষেত্রে যে সেখানে বিএনপির লোকেরা নাকি এমন অত্যাচার করেছিল হিন্দুদের উপর, তার ফলে তারা জামায়াতকে আঁকড়ে ধরেছেন, জামায়াত সেখানে রক্ষা দিয়েছে, প্রোটেকশন করেছে। কিন্তু একটা এই অঞ্চল রংপুরের উল্টো দিকেই ধরুন, বা রাজশাহীর উল্টো দিকে মুর্শিদাবাদ, সেখানে একটা ভারতের মুসলিম পপুলেশন রয়েছে, যাদের প্রভাব রয়েছে। কেউ কেউ, কোনো কোনো নেতার সঙ্গে জামায়াতের নেতাদের যোগাযোগ ছিল ভোটের আগে, আমি জানি। বর্তমানে একজন যিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছে, এই মামলাটি নিয়েও ছিলেন, জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকও করেছিলেন। ফলে তার কিছু প্রভাব থাকতে পারে, পারে না যে তা নয়। আমরা যেটা ধারণা করছি বাংলাদেশে খুব বেশি রাজনৈতিক স্ট্যাবিলিটি আসবে কিনা, যেমন আজকে জামাত সারাদিন পরে তাদের একটি প্রতিক্রিয়া জামাতের আমিরের কাছ থেকে আমরা পেয়েছি যে তাদের যে কমপ্লেন গুলো আছে ভোটের, এগুলো নিয়ে তারা ইসিতে যাবে, ইসি একটা সার্টেন টাইমে এটা সমাধান না করলে তারা প্রয়োজনে রাজপথে যাবে, আন্দোলন করবে। আপনি এর ওভারঅল কি মনে হচ্ছে একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে, এবং বাংলাদেশ চ্যাপ্টার নিয়ে আপনি যেহেতু খুব ক্লোজলি পর্যবেক্ষণ করেন, আমরা কি স্থিতিশীল? ওই যে, মানে আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশ এমন একটা মানে রাষ্ট্র যেখানে 2-এর সঙ্গে 2 যোগ করলে 0 হয় বা 22 হয়, 4 হয় কিনা সন্দেহ আছে। ফলে এখনো অনেক কিছু কাহিনী বাকি আছে। দ্বিতীয়ত, এটা নির্বাচনী ফলাফল সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখব গেজেট বিজ্ঞপ্তি জারি হচ্ছে কিনা, কখন জারি হচ্ছে। এবং গেজেট বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে তো ধরে নেওয়া যায় তারা এমপিরা তারা নির্বাচিত হবেন। এই নির্বাচিত এমপিরা কোথায় শপথ নেবেন? জেলা প্রজাতন্ত্র পরিষদে নেবেন, নাকি সংবিধান, নাকি পার্লামেন্ট? পার্লামেন্ট তো নেই, তো পার্লামেন্টটা গঠিত কে করবে, কিভাবে গঠিত হবে? অনেকগুলো প্রশ্ন আছে। ফলে জামায়াত আমার মতে নিশ্চয়ই এই বিজয়ের মধ্যে অনেক, যেটা ভূমিকম্পে যেরকম বলা হয় ফল্ট লাইন, সেরকম বহু ফল্ট লাইন আছে।
ফলে সেটা যে কোনো সময় যে কোনো বিপজ্জনক জায়গায় পৌঁছাতেও পারে, পারে না যে তা নয়। দর্শক, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল আমরা দেখলাম, সেই ফলাফলে বেশ বড় ধরনের একটা মানে ঘটনা আমরা দেখেছি। সেই ঘটনাই যেটা দেখেছি সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে অনেক বেশি আলোচিত প্রার্থী বেশ কিছু ছিলেন। সেই আলোচিত প্রার্থীদের অনেকেই আলোচিত মানে স্টার প্রার্থী হিসেবে যাদেরকে আমরা ভাবি, তাদের অনেকেই ফেল করেছেন। এই যে অনেকের ফেল করা, এই ফেল করাটাকে কিভাবে দেখবে পরবর্তীতে জাতি, যে ওনাদের ফেল করার কারণ কি? বেশিরভাগের ফেল করার কারণ কি অতি আত্মবিশ্বাস, নাকি অতি কথন, নাকি অতি বাড়াবাড়ি? এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনায় যারা রয়েছেন, অন্তত আপনার 10 জন প্রার্থী কিংবা 10-12 জন প্রার্থীর নাম যদি বলি, যে যারা সব থেকে আলোচনায় ছিলেন, তারা কেন ফেল করলেন, এই ব্যাপারটা আলোচনা করলে আমার মনে হয় যে এই ভোটের একটা ইন্টারেস্টিং পার্ট সম্পর্কে আমরা জানতে পারবো। চলুন একটু জেনে দেখি ভোটের এই ইন্টারেস্টিং পার্ট। বিশেষ করে তারকা প্রার্থী যাদেরকে আমরা ভাবছি, এরকম 10-12 জনকে নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করি যে তারা কেন ফেল করলেন। থাকবেন দর্শক। বলছিলাম আলোচিতরা ফেল করলেন। আলোচিতরা যখন ফেল করেন তখন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, এবং এই আলোচিতদের মধ্যে অনেক বেশি ভাইরাল অনেকে ছিলেন। ভাইরালরা কেন ফেল করলেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাইরালদের মধ্যে যেমন আপনি বলতে পারেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই নির্বাচনে সব থেকে বেশি ভাইরাল। আপনি বলতে পারেন ব্যারিস্টার ফুয়াদ, যিনি সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছিলেন, সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েও তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা এই সরকারকে নিতে আমরা দেখিনি। তিনি 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, সেটা মানেন না। 16 ডিসেম্বরের বিকল্প হিসেবে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা এটা তিনি খুঁজে দেখছেন। এই কথা প্রকাশ্য টেলিভিশন টক শোতে তিনি বলেন, কিন্তু তার বিরুদ্ধে দেশদ্রোহীর তকমা লাগানো হয় না, তার বিচার হয় না। সেই ব্যারিস্টার ফুয়াদ রীতিমতো জামানত হারানোর মতো অবস্থা হয়েছে, তিনি পরাজিত হয়েছেন। তার দলের যিনি মুজিবুর রহমান মঞ্জু, খুবই আলোচিত টকশো আর্টিস্ট, এবং টকশো করে করে তিনি রাজনীতিতে বেশ তারকা খ্যাতি পেয়েছেন। সেই মুজিবুর রহমান মঞ্জু তিনি ফেল করেছেন। গণ অধিকার পরিষদ থেকে গিয়ে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান, ঝিনাইদহ 4 আসন থেকে যিনি নির্বাচন করলেন, রাশেদ খান মানে এই যে শেখ হাসিনা সরকার পতনের পরে যে কয়জন মানুষ মুজিববাদের কবর রচনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেই কয়জনের মধ্যে অন্যতম রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়েও তার শেষ রক্ষা হয়নি, তিনি পরাজিত হয়েছেন। কালের কণ্ঠের এ ব্যাপারে খুবই ইন্টারেস্টিং একটা রিপোর্ট। কালের কণ্ঠের এই রিপোর্টটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা। সেই রিপোর্টে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 18 মাস পরে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আলোচিত যারা ছিলেন তাদের অনেকেই পরাজিত হয়েছেন। এর মাঝে নাসিরউদ্দিন পাটোয়ারি অন্যতম, সব থেকে বেশি আলোচিত ছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে ভোট করেছেন। তার যিনি প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারির সৌভাগ্য যে তিনি মির্জা আব্বাসের সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই করেছেন। তিনি পরাজিত হয়েছেন 4980 ভোটে। 4980 ভোটে তিনি পরাজিত যখন হলেন, তখন মির্জা আব্বাস পেয়েছেন 56,552 ভোট, আর নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 51,572 ভোট। তার মানে এটা এক ধরনের তার একটা বড় সাকসেস, তার জীবনের অন্যতম বড় সাকসেস, যে মির্জা আব্বাসের সঙ্গে তিনি ফাইট করতে পেরেছেন। এবং এই ফাইটটা করতে পারার একটা বড় কারণ হচ্ছে তিনি এই আসনে ওসমান হাদির আবেগটাকে ব্যবহার করতে পেরেছেন। এই ভোটটা মূলত, যে ভোটটা এসেছে সেটা মূলত ওসমান হাদির আবেগের ভোট। আর কোনো কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির এত ভোট পাওয়ার কোনো কারণ নেই। সার্জিস আলম এনসিপির আরেক মহাতারকা, খুবই গরিব পরিবারের সন্তান নিজেকে উপস্থাপন করতেন তিনি। সেই গরিব পরিবারের সন্তান, যার মানিব্যাগে টাকা থাকতো না, পকেটে কোনো সময় মানিব্যাগও থাকতো না, সেই ব্যক্তিটা হঠাৎ জমিদারের পুত্র হয়ে গেলেন, শত শত গাড়ি নিয়ে শোডাউন করলেন। সেই সার্জিস আলম তিনি ফেল করেছেন। ফল ঘোষণার পর বিজয়ী ব্যারিস্টার নওশাদ জমিরকে তিনি অভিনন্দনও জানিয়েছেন। এই আসনে ব্যারিস্টার নওশাদ জামির, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার পুত্র নওশাদ জামির, তিনি বিজয়ী হয়েছেন। নওশাদ পেয়েছেন
86,189 ভোট, আর সার্জিস পেয়েছেন 1,68,049 ভোট। এখানেও বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সার্জিসেরও এটা বরং একটা সফলতা যে তিনি বিএনপির সঙ্গে এখানে হাড্ডাহাড্ডির লড়াই করতে পেরেছেন। তাসনিম জারা যারা ফেল করেছেন তাদের মধ্যে অন্যতম। তাসনিম জারাকে নিয়ে অনেক আলোচনা ছিল, কিন্তু তাসনিম জারা এই আসনে থার্ড হয়েছেন, মানে 40,000 মতো ভোট পেয়েছেন। ঢাকা 9 আসনে 40,000 ভোট পেয়েছেন, যেখানে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। তাসনিম জারা সংসদে আসুক এই ব্যাপারটা অনেকেই চাইছিলেন, কিন্তু তা হয়নি। আমরা দেখেছি বরিশাল 5 আসনে ডাক্তার মনীষা তিনি ফেল করেছেন, এবং ডাক্তার মনীষা ফেল করেছেন বাসদের মই মার্কাই মানে প্রার্থী হয়ে। তিনি 3 নাম্বার হয়েছেন, তৃতীয় হয়েছেন, বেশ কিছু ভোট পেয়েছেন, 20,000-এর বেশি ভোট পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন সেখানে চরমনাই পীরের ছোট ভাই মুফতি ফয়জুল করিম, তিনি ফেল করেছেন। এটা আবার একটা মহাতারকা বাংলাদেশের, মুফতি ফয়জুল করিম, তিনি ফেল করেছেন এবং তিনি 2 আসনে নির্বাচন করেছেন, 2 আসনে কোথাও পাশ করেননি, এবং তার দল মানে 250-এর বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 1টি আসনে জয়লাভ করতে পেরেছে। মামুনুল হক আরেক তারকা, মানে ইসলামী দলগুলোর মধ্যে মহাতারকা তিনি ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের সঙ্গে ফেল করেছেন। সেই ফেলের ব্যবধান মাত্র 2,320 ভোট। ববি হাজ্জাজ পেয়েছেন 88,387 ভোট, আর মামুনুল হক পেয়েছেন 86,067 ভোট। খুবই কানের কাজ দিয়ে তিনি ফেল করেছেন। আমিনুল হক বিএনপির খুবই আলোচিত একজন প্রার্থী, সাবেক ফুটবলার, ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন। ভাবা হচ্ছিল যে বিএনপি জিতলে ক্রীড়ামন্ত্রী হবেন আমিনুল হক, কিন্তু সেই আমিনুল হক জামাতের প্রার্থী আব্দুল বাতেনের কাছে হেরেছেন। বাতেন পেয়েছেন 86,823 ভোট, আমিনুল হক পেয়েছেন 84,207 ভোট। এখানেও 2,000 সামথিং ভোটের, 2,600 ভোটের মতো ব্যবধানে আমিনুল হক হেরে গেছেন, দুর্ভাগ্য তার। মিয়া গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি হেরে গেছে। এটা একটা বড় দুর্ঘটনা জামাতের জন্য। তিনি খুলনা 5 আসন থেকে ভোট করেছেন। আলী আসগর লবির কাছে 2,702 ভোটে ফেল করেছেন তিনি। লবি পেয়েছেন 1,47,658 ভোট, গোলাম পরোয়ার পেয়েছেন 1,44,956 ভোট। শিশির মনির জামাতের অন্যতম তারকা প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির, তিনি ফেল করেছেন, এবং তিনি প্রথম ফেল করে আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা খুবই প্রশংসিত হয়েছে। তিনি এই আসনে নাসিরউদ্দিন চৌধুরী পেয়েছেন 97,790 ভোট, আর শিশির মনির পেয়েছেন 57,858 ভোট। মানে এখানে 40,000 ব্যবধানের, বিশাল ব্যবধানে তিনি হেরেছেন। হামিদুর রহমান আজাদ জামাতের কক্সবাজারের অন্যতম আলোচিত প্রার্থী, যার প্রার্থিতা প্রথমে বাতিল হয়ে গিয়েছিল, তিনি ফেল করেছেন বিএনপির কাছে। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন 1,25,000, আর আজাদ পেয়েছেন 89,000 ভোট। জিএম কাদের এটা একটা মহাতারকা, জাতীয় পার্টির চেয়ারম্যান, এবং জাতীয় পার্টির 196 আসনে নির্বাচন করে একটি আসনেও জিততে পারেনি। জিএম কাদের ফেল করেছেন, এবং এই আসনে তিনি জিএম কাদের পেয়েছেন মাত্র 43,385 ভোট, এবং এই আসনে তিনি তৃতীয় হয়েছেন, দ্বিতীয় হতে পারেননি। এটা জাতীয় পার্টির ইতিহাসে সব থেকে বড় দুর্যোগ। মাহমুদুর রহমান মান্না তিনি আরেক মহাতারকা এই ভোটের মাঠে, তিনি জামানত হারিয়ে ফেলেছেন। তিনি বগুড়া 2 আসনে সেখানে তিনি ভোট পেয়েছেন মাত্র 3,426 ভোট। জামানত হারানো এই মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় তারকা, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ ছেড়ে এসে নাগরিক ঐক্য তৈরি করেছেন, এবং তার রেজাল্ট, ভোটের রেজাল্ট এটা। ঢাকা 18 আসনে তিনি নির্বাচন করছেন, নির্বাচনের মাঝপথে সেটা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। হারুনুর রশিদ বিএনপির খুবই ডাকসাইটে এক নেতা, এবং 2018-তে মাত্র 6 জন বিএনপি নেতা যারা জিতেছিল 2018 নির্বাচনে, যে নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ থেকে হারুনুর রশিদ জিতেছিলেন। সেই হারুনুর রশিদ এবার জামাতের কাছে হেরে গেছেন, তাও বিশাল ভোটের ব্যবধানে, প্রায় 63,000 ভোটের ব্যবধানে হেরেছেন। চাঁপাইনবাবগঞ্জ
নবাবগঞ্জ 3 আসনে হারুনুর রশিদ জামাত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে হেরেছেন। নুরুল ইসলাম বুলবুল 1,89,000 ভোট পেয়েছেন, আর হারুনুর রশিদ পেয়েছেন মাত্র 1,26,000 ভোট। 63,000 ভোটে হেরেছেন হারুনুর রশিদ। এটা একটা বড় ঘটনা। সব মিলিয়ে এই যে তারকাদের মানে এবারের ভোটের বড় তারকাদের হার, এই বড় তারকাদের হার, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, এদিকে রাশেদ খান, ব্যারিস্টার ফুয়াদ, এই প্রার্থীগুলো যদি হারেন, এত মানে হাইপ তৈরি করলেন, রাশেদ খান এত হাইপ তৈরি করলেন, কিন্তু নির্বাচনের মাঠে গিয়ে ধরাশায়ী হলেন। এতে কি তারা বুঝতে পারছেন যে ওই হাইপ তৈরি করা, ভুল ভাল বকার রাজনীতি আর ভোটের রাজনীতি, এটার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।